আজকে যাকে গেস্ট হিসেবে এখানে নিয়ে এসেছি তাকে নিয়ে আপনাদের অনেক বিরূপ মন্তব্য থাকতে পারে এবং তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আজকের এপিসোডটা শুধুই আমার কোয়েরি, মানে আসলে ওকে নিয়ে যে এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা, কিছুদিনের মধ্যে জেলে চলে যায়, জেল থেকে বের হয়, কিছুদিন পর ওদের ভিডিও বের হচ্ছে। আমি এগুলো খণ্ড 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 ভাবে আমার চোখের সামনে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি আছি, আমার সামনে এসছে। কিন্তু আমি আসলে আজকের এপিসোডটা শুধুমাত্র আমার ব্যক্তিগত তেষ্টা মেটানোর জন্য আমি ধারণ করছি। এই এপিসোডটা আমি রেকর্ড করতে চাই, আমি জানতে চাই ওর জীবনের গল্পটা আসলে কি। ওকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষ চেনে, এটাই কি ওর গল্প, নাকি এর বাইরেও ওর কাছ থেকে কিছু জানার আছে? প্রিন্স মামুন, রাইট? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত? আমি তোমাকে তুমি করে বলি, অনেক আপনি তুই করে বললেও খুব ভালো লাগবে। সো তোমার বয়স কত? আমার বয়স এখন 22 আর 21 হবে এরকম। 21 বা 22। পড়াশোনা করেছো নাকি ব্রেকআপ চলে গেছে? পড়াশোনা এখন বন্ধ আছে। বন্ধ আছে। SSC তোমার পাস 21 বছরের গল্পটা আমি জানতে চাই, ফ্রম ডে ওয়ান, তোমার ডে মেমরি। ওয়ান। আমার জন্মস্থান মহাখালী দক্ষিণ পাড়াতেই। আমার বাবা তখন মালয়েশিয়াতে প্রবাসে ছিলেন। আমার বাবা ওইখানে কাজ করতো, অনেক ভালো একটা স্যালারি আসতো। অ্যান্ড এইখানে আমার ফ্যামিলিটা খুবই সুন্দর ছিল। আমার দুইটা ভাই বোন বাকস বোন প্রতিবন্ধী, আমার মা, আমরা চারজন ঢাকাতে থাকতাম আর আমার আব্বু মালয়েশিয়াতে থাকতো। বাঘ ও শ্রবণ প্রবন্ধী মধ্যে তোমার চেয়ে বড় না ছোট? আমার সিনিয়র দুজনই, সবার বড় হচ্ছে আমার বড় বোন, ও কানে শুনে না, কথা বলতে পারে না। আমার তারপরে ভাই, সেও কানে শুনে না, কথা বলতে পারে না। তারপর আমি সবার ছোট, আমাকে আল্লাহ তাআলা কান মুখ দুইটাই দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তারপর হচ্ছে এখানে জন্মস্থান, এখানে আমাদের অনেক ভালো একটা লাইফস্টাইল ছিল। আমাদের কাজের ওয়া ছিল, আমাদের সংসার ছিল খুব সুন্দর। আমার ভাই বোন এই যে শাইখ নাক্কান গলাতে পড়াশোনা করতে এসে মহাখালীতে। সো এইভাবে লাইফ চলতেছিল। এর মধ্যে আমার আব্বুর একটা ফ্রেন্ড, যার ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, ও পলাতক, ওরে পুলিশ খুঁজতেছে। সো ওই টাইমটাতে আমার আব্বু কি করছে, দেশি মানুষ পেয়ে, আমার আব্বু তো একটু অনেক সরল মনের মানুষ, ওরে কি করছে, ওনার আশ্রয় দিচ্ছে। আশ্রয় দেওয়ার পর ওনাকে অনেকদিন রাখছে, অনেকদিন পালছে ওনার কাছে, ওনার পেস হিসাবে ছিল আমার আব্বুর। তো আমার আব্বু একসাথে থাকে না, বিদেশে অনেক টাকা ইনকাম করার পর একসাথে জোট করে টাকাটা নিয়ে আসে, একটা কিছু করে বাংলাদেশে। আমার আব্বু ওই টাইমটাতে প্রায় আপনার 3-4 বছর কাজ করার পর যে একটা টাকা হয়েছে, ওই টাকাটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে আমার আব্বু বাংলাদেশে আসবে। ওই টাইমটাতে আমার আব্বুর ওই পেস, মানে ওই যে লোকটা পালায়া ছিল, ওই লোকটা ওই টাকাগুলো নিয়ে পালায় গেছে। তখনই আমার আব্বুর একটু মেন্টালি প্রেশার পড়ে গেছে, একটু না অনেকটা প্রেশার পড়ছে, যেহেতু 3-4 বছরের উপর যেহেতু টাকা পয়সা সবকিছু নিয়ে পালায় গেছে। তার বিশ্বাসযোগ্য একটা বন্ধু বা পিএস যেটাই হোক, সে নিয়ে পালায় গেছে। তখন বলতে মানে আব্বু তাকে পেজ হিসাবে রাখতো সবসময় তার বাসায়। সে তো আর বাইরে যে কিছু করতে পারতো না, কারণ তার ভিসা এক্সপায়ার, তার পাসপোর্ট এক্সপায়ার। আমার আব্বুর সব কাজ করতো, আব্বুর কাছেই থাকতো ওই লোকটা। আচ্ছা। হ্যাঁ, ওই লোকটা সবকিছু নিয়ে পালা গেছে। এখন ইভেন ওই লোকটা আমাদের থেকে রিচ, এই ঢাকা শহরে তার একটা বিল্ডিং আছে, তার একটা বাড়ি আছে মতিঝিলের দিকে, সেই জায়গায় স্থানীয়। কিন্তু ওইটার বিচার এখন হয় নাই, ওটা পরে যায় প্রসঙ্গে। তো ওইখান থেকে পালা যাওয়ার পর আমার আব্বু একটু মেন্টালি ডিপ্রেস হয়ে যায়। মেন্টালি কি করবে বুঝতেছিল না। আব্বু তাড়াতাড়ি ফ্লাই করে বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে আসার পর আব্বু আর বিজনেস করবে বা কিছু করবে, তার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। ওই টাইমটা তো ওই লোকটার পিছনে দৌড়াইতেছে যে আব্বুর টাকাগুলো কিভাবে উদ্ধার করতে পারবে। তুমি দেখেছো তোমার আমি মেমোরিতে? তখন অনেক ছোট। তোমার এগুলো পরবর্তীতে শোনা কথা? হ্যাঁ, আমার শোনা কথা, আমার দেখাও অনেক কিছু আছে। যেটা দেখা হচ্ছে, আমার আব্বুকে ফোন দিয়ে নিয়ে গেছে যে তুই মামলা টামলা যা করছিস আমার কাছে আয়। ওইখান থেকে আমাদের ক্রাইসিস শুরু হইলো। আচ্ছা। মানে ক্রাইসিসটা শুরু হওয়াটা এখান থেকে। আমার আব্বুর টাকা পয়সা নিয়ে যখন আমার আব্বুর বিশ্বস্ত লোকটা পালায় গেছে, তখন থেকে আব্বু কোনো কাজকর্মে মন দিতে পারতেছে না, টাকাটা কিভাবে উদ্ধার করবে সেই আশায় দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু আব্বু টাকা তুলতে পারে নাই, তারা অনেক প্রভাব খাটাইছে বা টাকার অনেক মিসইউজ করছে, তাই আব্বু কিছু করতে পারে নাই। আব্বুকে একটা সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই আয়, মামলাগুলো তুলে না, আমি তোর টাকাটা ব্যাক করে দিব। আব্বু গেছে, যাওয়ার পর আব্বুকে নিয়ে গেছে মতিঝিলে কোন একটা ভবনে নিয়ে, ওইখানে বেদরক পিটাইছে, বেদরক ভাবে পিটাইছে। 1 মাস ভর্তি ছিল আমার আব্বু পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল 1 মাস আমার আব্বু। খালি ইনজেকশন নিয়ে আসছিল, ইনজেক্ট করবে, হাওয়া ইনজেক্ট করে মেরে ফেলবে আব্বুকে। তারপর আপনার ছুরি নিয়ে আসছে, রক কেটে দিবে, এগুলো করবে। সেগুলো আমার আব্বু অনেক আকুতি মিনতি করে যে আমি তোর নামে আর কোনো অভিযোগ নেই, কিছু রাখবো না, আমার জানটা ভিক্ষা দে তুই। পরে আমার আব্বুকে আমার আব্বুর জানটা ভিক্ষা দেওয়া হয়েছে। এটা আমার নিজের চোখে দেখা। তখন আমার বয়স 5-6 বছর এরকম কিছু একটা। তখন আমি সব বুঝি, একটু দেখি।
তাবু এই বিষয়গুলোর পর আস্তে আস্তে আমরা আমাদের মতন করে আবার সুন্দরভাবে সংসার গুছালাম। আমাদের একটা কাপড়ের দোকান ছিল, যেখানে A to Z পায়ের মোজা থেকে শুরু করে একটা নারী পুরুষের যত ধরনের কাপড় প্রয়োজন, শুধুমাত্র কাফনের কাপড়টা বাদ দিয়ে সব ধরনের কাপড় আমাদের দোকানে ছিল। ব্রাইডিস আইটেম। কোথায় এটা দোকান ছিল? এটা টেন্টি বাজারে। আচ্ছা, okay. ওইখানে আমাদের দোকান ছিল। দেন ওই দোকানটা আস্তে আস্তে রান করতে করতে ওই দোকানটা ছোট থেকে প্রথমে এতটুকু ছিল, একটা খাট ছিল, তারপর একটু বড় হলো, তারপর আরেকটু বড় হলো, তারপর একটা বড় একটা দোকান হলো। এভাবে এভাবে করে আমাদের একটা কনফেকশনারি দোকানও ছিল। সেই দোকানটাও অনেক সুন্দর ছিল। ওইখানেও আমি বসতাম, আমি সময় দিতাম। আমি পড়াশোনা করতাম আপনাদের এখানে মহাখালী আব্দুল হামিদ দরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখান থেকে আবার মহাখালী মডেল হাই স্কুলে পড়াশোনা করছি, তারপর টেন্টি বালক উচ্চ বিদ্যালয়ে সেখানে পড়াশোনা করছি আমি। এই আমার পড়াশোনার যাত্রা এখানে। আমার বড় হওয়া, এই ছোট থেকে বড় হওয়া মহাখালী, ওয়ারলেস, টেন্টি এগুলোর মধ্যেই। এই হচ্ছে আমার জার্নিটা। এর মধ্যে ভালোই চলতেছিল সবকিছু, ফ্যামিলিও সুন্দর চলতেছে ওই টাইমটাতে। দুইটা দোকান আমাদের, একটা কনফেকশনারি, একটা কাপড়ের দোকান, বস্ত্রবিতান। তো এই দুইটা নিয়ে আমাদের খুব ভালো চলতেছে লাইফটা। দোকানে বসতো কে? বাবা বসতো একটাই, আম্মু বসতো একটা আবার আমি যেটাতে যখন সময় দিতে পারতাম, আব্বু খেতে গেলে আমি বসে থাকতাম, আম্মু খেতে গেলে আমি বসে থাকতাম, আমার ভাই বোনরা বসে থাকতো। তোমার যে দুই ভাই বোন যারা, ওরা শুধু সিসি ক্যামেরার মতন বসে থাকতো দোকানে, আর কথাবার্তা আমি বলতাম, ব্যবসা বাণিজ্য আমি করতাম ছোটবেলা থেকেই। মানে ওদের সাথে কমিউনিকেশন ওরা কি বুঝে? ওদের সাথে কি হ্যাঁ, ওদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, সেটা আমি প্রপারলি বুঝি, প্রপার কথা বলতে পারি ওর সাথে। আচ্ছা, হ্যাঁ, এই ছোটবেলা থেকে এভাবেই চলতেছিল। এর মধ্যে চলে আসলো আমার লাইফে তোমার বর্তমান যে অবস্থা, জি, এটা সম্পর্কে ওরা দুজন অবহিত, জানে যে তোমাকে নিয়ে কি হচ্ছে? হ্যাঁ, ওরা খুব আফসোস করতেছে। এবং ওদের সাইন ল্যাঙ্গুয়েজের, ওদের বাক ও শ্রবণ প্রতিবন্ধীর যে একটা কমিউনিটি আছে, ফুল কমিউনিটিটা আমাকে সাপোর্ট করে। সবাই জানে, দেখতেছে কি হচ্ছে। ওরা তো বোবা মানুষ, ওরা তো বাক ও শ্রবণ প্রতিবন্ধী, ওরা তো দেখে, রিয়েলটা দেখতেছে, বুঝতেছে। ওরা সব মানে অ্যানালাইজ করে বলতেছে, সব মানে ওদের পুরো কমিউনিটি ওই মহিলাটাকে ধিক্কার জানায়, পুরো কমিউনিটি। কারণ সবাই আমার ছোট থেকে স্ট্রাগল দেখছে, আমার ভাই বোনের স্ট্রাগল দেখছে। ওরা জানে যে আমার ফ্যামিলিটা কত স্ট্রাগল করে এ পর্যন্ত আসছে। তো ওই টাইমটাতে আমার জীবনে আসে টিকটক। মানে আমার ফ্রেন্ডসরা কিভাবে আসলো? মানে আমার ফ্রেন্ডসরা মজা করে এসে সামনে এসে এমনি দেখাইতো, দেখ মামুন কত সুন্দর সুন্দর ভিডিও, এই দেখ মেয়েদের সাথে ডুয়েট করা যায়, এটা করা যায়, সেটা করা যায়। এই জিনিসগুলো অনেক মজা লাগতো তখন দেখতাম। টিকটক না লাইকি? টিকটক, জি। প্রথম টিকটকে দেখলাম, দেখার পরে ও আমার বন্ধু ভিডিও করতো, আমি ভিডিও করতাম না। ইসমাইল নামের একটা বন্ধু ছিল, ও ভিডিও করতো। ও ভিডিও করে দেখাইতো, আমাকে নিয়ে ডুয়েট করতে দেখতাম, ভালোই লাগতো। তখন বললাম যে ওর মোবাইল দিয়ে করতেছে, আমার মোবাইল দিয়ে আমি ট্রাই করি। তা আমার মোবাইল দিয়ে আমি ট্রাই করলাম, রেসপন্স পেলাম না ওরকম ভাবে। সেলফি ভিডিও কোন ক্লাসে পড়ো? এমন কিছু, 80 পড়ি। ওকে। তো 80 পড়ি ওই টাইমটাতে। হ্যাঁ, রাইট, 80 পড়ি, মহাখালী মডেল হাই স্কুলে পড়ি তখন আমি। তো ওই টাইমটাতে ওই স্কুল ড্রেস পরাও আমার ভিডিও আছে, এই জন্য মনে পড়লো। স্কুল ড্রেস পরাই প্রথম ভিডিও। আমি পাশে বসে বসে মোবাইল টিপতেছি, আমার বন্ধু ড্রেস পরে আছে, আমি ড্রেস পরে আছি, এভাবে ভিডিও নিচ্ছে। আমার ক্লাস ফ্রেন্ড ছিল। গানের সাথে লিপসিং করা? হ্যাঁ, গানের সাথে লিপসিং করা, মেয়েদের সাথে ডুয়েট করাটা। তো ওই ডুয়েট করাটা আমরাও ডুয়েট করতাম। কখনো ভাবি নাই যে একাকিত্ব ভাবে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে কন্টেন্ট করব বা সোলো কন্টেন্ট করব। ফান, মেয়েদের সাথে ডুয়েট করা। এই ডুয়েট কি এখন আছে টিকটকে? না বোধহয় আছে, এখন যে আছে, কেউ চাইলে ডুয়েট করতে পারে। সো ওইরকম ডুয়েট করতেছে, আমিও ডুয়েট করলাম অনেকদিন। দেখি মানুষ রেসপন্স করে না ডুয়েট ভিডিওগুলো। পরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে কিভাবে নিজের ভিডিওগুলো কোয়ালিটি আপ করা যায়, কিভাবে নিজের ভিডিওগুলো মানুষের সামনে নেওয়া যায়। তখন আমি সিঙ্গেল ভিডিও করা শুরু করলাম। তারপর ডান্সের ভিডিও দিলাম। ডান্সের ভিডিও দেওয়ার পর আমার ভিডিও দেখি রিচ বাড়তেছে। ডান্স কি তুমি আগে থেকে করতে? আমি ছোটবেলা থেকে ডান্স করি, আমি টিকটকে আসার আগে থেকে ডান্স করি। আমি যখন থেকে বুঝি, মানে বলতে পারেন এক কথায় না বুঝ, অবুঝ থেকেই আমি ডান্স করি। মানুষের ডান্স দেখতাম, দেখে দেখে ওইটাই আমি নাচতাম, হোক আর না হোক আমি ডান্স করতাম। মানুষটা দেখে দেখে আমি ডান্স শিখতাম ছোটবেলা থেকেই। যত ভালো ভালো ডান্সের ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো দেখতাম বসে বসে মনোযোগ দিয়ে, হেডফোন একটা লাগায়, বাটন মোবাইল একটা ধরে দেখতাম, শিখতাম। বাসায় বসে বসে একা একা রিহার্সাল করতাম, একা একাই ডান্স শেখা হইলো। এভাবে ডান্স করতাম আমি। টিকটকের আগেও ডান্স করতাম, এইখানে যেতাম, ওইখানে যেতাম, বরিশাল যেতাম, কুমিল্লা যেতাম, প্রোগ্রাম করতে যেতাম, ডান্সের প্রোগ্রাম করতে। এটাও একটা লাইফ ছিল আমার, এটা টিকটকে আসার আগের লাইফ। যে যে কোনো দেশের, যে কোনো গ্রামে, যে কোনো জেলায় যেতাম আমি ডান্স করতে। যে কোনো গায়ে হলুদ, বার্থডে, যে কোনো প্রোগ্রাম, ওটা যেখানে সাউন্ড বক্স থাকে, স্টেজ থাকে, সেখানে প্রোগ্রাম করতে যেতাম। এখানে 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এরকম কন্ট্যাক্ট করে চলে যেতাম, গ্রুপ নিয়ে, 2-3 জন বন্ধু বান্ধব নিয়ে। আমি একটা গ্রুপ ছিল আমার একটা ডান্স স্কুলও ছিল।
আমার একটা ডান্স স্কুল ছিল, যেটা হচ্ছে ব্রাক স্কুল, অনেকেই চিনেন হয়তো বা, বাংলাদেশের ব্রাক স্কুলগুলো। ওই স্কুলগুলো সকালে যখন পড়াশোনা করাইতো, স্কুল টাইমটা শেষ হলে রাতের বেলা আমি আমার ডান্স স্কুল করাইতাম, ক্লাস করাইতাম। আমার প্রায় 15-20 জন স্টুডেন্ট ছিল, তাও ছোট ছোট আমার এইজেরই। মানে তুমি কার কাছ থেকে শিখোনি, কিন্তু তুমি অনেককে শেখাই। আমি শিখাইছি। এন্ড আমার একটা বন্ধু আছে হৃদয়, তারপর হৃদয়ের ছোট ভাই আলাবিন, এগুলো আমার মানে বন্ধু বান্ধব নিয়েই আমার সব ন্যাচারালি গিফটেড আর কি। হ্যাঁ নিয়ে আমি শুরু করলাম, ওদেরকে ডান্স শিখাইলাম। আমি ডান্স শিখে ওরাও খুব সুন্দর আমার সাথে তাল মিলিয়ে নাচতে পারে। দেন আমরা যে কোনো এলাকায় যে কোনো জেলায় প্রোগ্রাম করতে চলে যেতাম। সো তুমি টিকটকে এগুলো দেওয়া শুরু করলে? হ্যাঁ, টিকটকে আমি আবার এই ভিডিও দেওয়া শুরু করলাম আমার ডান্সের। তো মানুষ এটা নেওয়া শুরু করলো, অনেক ডান্সের ভিডিওগুলো নিল। পরে আস্তে আস্তে ডান্স দেওয়া শুরু করলাম। তারপর রমনা পার্কে যেতাম প্রতি ফ্রাইডেতে, ওইখানে একটা গেট টুগেদারের মতো হতো, সকল টিকটক ইউজার, লাইক ইউজার, ইউটিউবার সব এক হতো ওইখানটাতে। তো ওইখানে যে আমি ভিডিও করতাম, ভিডিও করার আস্তে 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 ওইখানে চিনলাম কি লাইকি অ্যাপ। মানুষ এসে ভিডিও করতেছে আমার সাথে, মানে তখন আমি মোটামুটি একটু পাবলিক ফিগার, মানুষ এসে আমার সাথে ভিডিও করে, সেলফি নেয়। যখন মানুষ ভিডিও করতেছে আমার সাথে, তখন আমি দেখতেছি এটা কি অ্যাপস, এটা তো টিকটক না, এটা তো আমি কখনো চিনি নাই, ড্যাশবোর্ডটা তো আমি চিনি না, এটা কি ড্যাশবোর্ড, এটা কি অ্যাপস। পরে বলতেছে ভাই এটা লাইকি অ্যাপ। বলে ও আচ্ছা। আবার গেলাম, আবার দেখতেছি এরকম অনেক মানুষ টিকটকের চেয়ে বেশি লাইক ইউজ করতেছে। তো তখন আমি আমার লাইকিতে সুইচ করলাম, যে লাইকিতে একটা অ্যাকাউন্ট খোলা দরকার, দেখি কি হয় ওইখানে, যেহেতু টিকটকের মতোই একটা প্ল্যাটফর্ম। তো লাইকিতে যখন আপলোড করলাম আমার ডান্সের ভিডিও, খুব ভালো রেসপন্স। রাতে আপলোড করছি, সকালবেলা দেখি 9 লক্ষ প্লাস ভিউ একটা ভিডিওতে। এটা পেয়ে তো আমি খুবই খুশি। মানে যেখানে আমার ভিউ আসে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, ওইখানে ডান্সের ভিডিওতে লাইকিতে চলে আসছে 9 লাখ, একটু পরে দেখে মিলিয়ন। তখন খুব ইন্সপায়ার হলাম আসলে, যে না, কন্টেন্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তখন আমি লাইকিতে রেগুলারলি ভিডিও আপলোড করতাম, ডেইলি 15 থেকে 20টা ভিডিও আপলোড করতাম, ডান্সের ভিডিও, অ্যাকশন ভিডিও, স্লো মোশন ভিডিও। 15 থেকে 20টা? তুমি দোকান টোকান বন্ধ করে দিয়ে এগুলাই করতা? হ্যাঁ, আমি দোকান তো আর আমার দিয়ে চলে না, আমার উপর নির্ভর না। আচ্ছা। আমি হচ্ছে যে টাইম পাস, আমি ওনাদের যখন খাওয়ার সময় হতো বা তাদের একটু রেস্ট টাইম হতো, ওই টাইমটাতে আমি দেখার জন্য বসতাম। আচ্ছা। অতটা মেজর আমি না। মানে বাবা বসতো বেসিক্যালি? বাবা বসতো, আম্মু বসতো, দুই দোকানে দুজন বসতো। ওকে। তো এইভাবে চলতেছিল লাইফটা। এই ভিডিও করতে করতে যখন আমি লাইকিতে লাইভ শুরু করলাম, দেখলাম লাইকিতে লাইভের একটা অপশন আছে, যেখানে লাইভ করলে একটা টাস্ক দেওয়া হয় যে তুমি 30 দিনে 15 দিন এফেক্টিভ ডে লাগবে, 15 দিনে তুমি 20,000 গিফট কাউন্ট করতে পারো, বা 40,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 5 লাখ, যত লাখ ইচ্ছা তোমার কাউন্ট করতে পারো। যেই গিফটটা তুমি রিসিভ করবা তার ডাবল তুমি কোম্পানি থেকে ব্যাক পাবা, আরো মানে টাকা দিবে তোমাকে? টাকা দিবে, রাইট। তারপর লাইকি অ্যাপস টাকা দেয়, স্যালারি দেয় ওইটা। তো এটা পেয়ে তো আরো ভালো হলো। প্রথম মাসে আমার প্রায় 50,000 রিসিভিং হয়ে গেছে। 15 দিন প্লাস, মানে 20-25 দিন ইফেক্টিভ ডে হয়ে গেছে, যেখানে আগে 15 দিন, আমি 20 দিনের প্লাস দিয়ে দিছি। 40 ঘন্টা লাইভ লাগে, আমি তারও বেশি দিয়ে দিছি। প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা লাইভ করে ফেলছি আমি। সো এইভাবে আমার লাইভে এক মাসে ইনকাম চলে আসলো 60,000 টাকা। এটা পেয়ে আমি আমার বাবা মাকে বলতেছে, বাবা মা সব বাদ দাও, এখানে ব্যবসা বাণিজ্য আর কিছু করা লাগবে না, সব ক্লোজ, এখন থেকে ফ্যামিলি আমি রান করবো, আমি সব দেখবো, চলো আমরা আমাদের মতন করে মুভ অন করি, আমরা আমাদের মতন করে সুন্দর লাইফ লিড করবো। তুমি তখন ক্লাস 8-এ পড়ো? হ্যাঁ, ক্লাস 8-এ পড়ি তখন আমি। ক্লাস 8-এ পড়া একটা বাচ্চার কাছে প্রথম মাসে 60,000 টাকা আসা এই লাইকি থেকে, এটা আপনি বুঝতেই পারতেছেন যে ওর মাথা খারাপ করার জন্য দ্যাট ইজ এনাফ মানি অ্যাকচুয়ালি। ওকে, তারপর দেন ওইখান থেকে আমি বের হয়ে আসলাম। সাইদনগরে আমরা বাসা নিলাম, নতুন বাজার সাইদনগর 100 ফিটে। ওইখানে একটা ফ্ল্যাট নিয়ে আমার ফ্যামিলি। তোমার বাবা মা তোমাকে অনেক লাভ করে? অনেক লাভ করে, আমি আমার বাবা মাকে অনেক লাভ করি। আর এই দুনিয়াতে যত সংগ্রাম আছে সবকিছু আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য। এটা আমি কেন বললাম, কারণ দেখেন বাসা যে চেঞ্জ করলা, এটা কি তোমার কথা শুনে চেঞ্জ করছে তারা? হ্যাঁ, আমার কথা শুনি। মানে কোথা থেকে টাকা আসতেছে, কি করতেছে, কোনো কিছু হিসাব করে নাই তারা? চিন্তা করে দেখছে তারা, আমি তো সারাদিন লাইভ করি, তখন তারা দেখতেছে যে সারাদিন কি করে মোবাইলে। আচ্ছা। আমি প্রতিদিন লাইভ। আমার আম্মু আমাকে ফুল সাপোর্ট করতো। আমার আম্মু আমি যখন বের হতাম বাসা থেকে, আমি সকালে বের হতাম, দুপুরের খাবার খেতাম না, কিছু করতাম না, 50 টাকা 100 টাকা পকেটে নিয়ে বের হতাম, বাইরে যে সিঙ্গারা খেতাম, এটা খেতাম, সেটা খেতাম, এইভাবে করে আমার লাইফটা চলতো। তখন ভিডিও করতাম, তো অনেক ভিডিও করতাম। সকালে বের হলে সন্ধ্যাবেলা বাসা ফিরতাম, দুপুরের খাবারের হাতে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ভিডিও করতাম, সব জায়গায়, যেখানে যেভাবে পারতাম। আমার কথা হচ্ছিল তখন যে কন্টেন্ট দিতে হবে,
কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে আমার ফ্যামিলি সবকিছু একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি বুঝতেছিলাম তখন। ওকে, তারপর? যত যাই হোক আমি কন্টেন্ট করব, অনেক কন্টেন্ট করতাম তখন। এইভাবে লাইফ চলতেছিল। বাবা মাকে নিয়ে সুইচ করে ফেললাম, সাইদনগরে ফ্ল্যাট নিলাম একটা, ওইখানে অনেক বড় সড়ো একটা প্রায় 2000 স্কোয়ার ফিটের একটা বাসা নিলাম, নিয়ে ওইখানে আমার বাবা মা নিয়ে থাকা শুরু করলাম 2018 সাল থেকে। জি। এই 2018 সাল থেকে সাইদনগরে আমার বসবাস, আমার ওইখানে ইনকাম দিয়ে আমার ফ্যামিলি রান করা শুরু করলাম। চলতেছিল সব গুড, সবকিছু ভালো, ভালোভাবে কন্টেন্ট করতেছিলাম, লাইভ করতেছিলাম। কিছু মাসে ছিল আপনার 1.5 লাখ টাকা ইনকাম আসতেছে, কিছু মাসে 2 লাখ, কিছু মাসে 2.5 লাখ। আবার লাস্ট আপনার 2023 সালে আমার একটা অ্যাপ থেকে পেমেন্ট করতো, আপনার স্ন্যাক অ্যাপ, অ্যাপটার নাম। ওই অ্যাপ পেমেন্ট করতো আমাকে $5,500 এভরি মান্থ। 5,500 অ্যাপের নাম কি? স্ন্যাক অ্যাপ। কি করে এখানে? সেম ভিডিও আপলোড করতে হয় শুধু। আচ্ছা, এটা এখন এক্সিস্ট করে? হ্যাঁ, এখন এক্সিস্ট করতেছে না, কারণ এখন আর পেমেন্ট দিচ্ছে না স্ন্যাক অ্যাপ। ওকে, ফেসবুকের মতো অবস্থা আর কি। আমার লাইকিতে আমি সর্বপ্রথম বাংলাদেশে 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি। এটার পর তুমুল আলোচনায় চলে আসি আমি শর্ট প্ল্যাটফর্মে। 10 মিলিয়ন লাইকিতে? হ্যাঁ, লাইকিতে এখন অতটা পপুলার না। এখন লাইকিতে পপুলার না, কারণ আমি যখন আমার আইডিটা ব্যান হয়, ব্যান হওয়ার পর থেকে আমি আর Ban হয়ে গেল কেন? ব্যান হয়ে গেল মাঝখানে ওই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, অপু আছে, আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের মারামারি হয়েছিল, দেন আরো ঝামেলা হয়েছিল, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওইগুলোর কারণে ওই কন্ট্রোভার্সির মধ্যে আমাকে টেনে নিছে, কারণ অপুর আর আমার একটা কন্ট্রোভার্সি চলতেছিল লাইভে, তর্ক বিতর্ক চলতেছিল লাইভে, কারণ ও ছোট্ট একটা ইউজার, নতুন একটা ইউজার। আর তখন আমার 10 মিলিয়ন প্লাস ফলোয়ার। তখন ও নতুন নতুন এসে আমাকে নিয়ে কিছু খোঁচা মেরে কথা বলতেছিল, মানে থাকে না সঙ্গ দোষে লোহাবাসে, পিছন থেকে কেউ খোঁচায় দিচ্ছিল, ও বাজে সাউন্ড করতেছিল। তখন আমি ওর উপর ক্ষিপ্ত হয়ে গেছিলাম। এই বিষয়টা নিয়ে ওরা আমার একটা ক্লাস তৈরি হয়ে যায় তখন। এখন আমরা খুব ভালো বন্ধু, ভালো সম্পর্ক, এখনো কথা হয়। ও দুবাইতে এখন লাক্সারি লাইফ লিড করতেছে, খুব ভালো আছে, ওর জন্য দোয়া করি আরো বড় হোক। আর আমি বাংলাদেশে এখন একজনের ফাঁদে পড়ে দুপে দুপে মরতেছি, আর কিছু করার নাই। তো তোমার ওই কারণে লাইক এটা ব্যান হয়ে যায়? লাইক এটা ব্যান হয়ে যায় যে কন্ট্রোভার্সির মধ্যে কারা কারা আছে। এর মধ্যে তো আমি তো সর্ববেশি হাইপে, আমার কন্ট্রোভার্সিটা তত বেশি প্রায়োরিটি নাই। তারপরও বাংলাদেশের সাইবারে যারা লোকজন ছিল তাদের একটু জেলাসি ফিল হইতো, তারা জেলাসি ফিল করতে, ছোট্ট একটা মানুষ এত ফলোয়ার গেইন করে ফেলছে, এত কিছু করতেছে, তারা কিভাবে দমানো যায়, কিভাবে আটকানো যায়। এই জন্য তখন আমার লাইকি অ্যাকাউন্টটা ব্যান করে দিল। তো আমার লাইকি অ্যাকাউন্ট আবার ব্যাক আনছি, যেহেতু আমি লিগেল আছি, যেহেতু আমার লাইনে লিগেল আছি, যতই ষড়যন্ত্র হোক, যতই রাজনীতি হোক, আমি তো আমার লাইনে ঠিক আছি। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করছি, যত অফিসিয়াল ছিল সবাইকে প্রুভ করছি, পুলিশ ক্লিয়ারেন্স, ডিবি ক্লিয়ারেন্স, যত প্রকার ক্লিয়ারেন্স দরকার পড়ছে সব জায়গায় আমি দৌড়াইছি। ডিবি অফিসে গেছি, পুলিশে গেছি, আপনার সিআইডিতে গেছি, সব জায়গায় গেছি আমি আমার আইডি ব্যাক আনার জন্য। পরে অ্যাট লাস্ট আমার আইডি ব্যাক আনছি, আমি ব্যাক এনে আমি আইডি ফালাই দিছি, আর চালাই না, ইউজ করি না, দেখাই দিলাম তোদেরকে যে আমি লিগেল। তারপর আমি লাইকির মধ্যে কোনো ইন্টারেস্টই নেই আমার। লাইকি তারপরও সংসার চালাচ্ছিলাম লাইকির টাকা পয়সা দিয়ে, লাইকি থেকে এই স্যালারি নিয়ে নিয়ে। ওইখানে অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, বাংলাদেশে যে কোনো স্পন্সর, যে কোনো কাজ আসতো সর্বপ্রথম আমার ডাক পড়তোই। তো আমি আমার লাইফ নিয়ে খুব হ্যাপি ছিলাম, যেহেতু আমার 10 মিলিয়ন ফলোয়ার প্রথম অ্যাচিভ করছি। আমার অ্যাকাউন্টটা সবচেয়ে বড়। আমার গিফটিং অ্যাজ এ একটা ছেলে হিসাবে আমার গিফট রিসিভিং যেটা ছিল, এটা অনেক মেয়েরও ছিল না, অনেক মেয়েরাও এত রিসিভ করতে পারবো না। মেয়েরা তো মেয়েদেরকে দেখে গিফটাররা এমনি গিফট করতো, যে এই নাও তোমাকে এই গিফট দিলাম, সেই গিফট দিলাম, এটা লাইভের গিফট। তো ওই টাইমে আমি ছেলে হিসাবে অনেক গিফট রিসিভ করছি অ্যাজ এ সেলিব্রিটি বয় হিসাবে বাংলাদেশের। তো তখন আবার লাইভ চলতেছে, লাইকে ব্যাক আসার পর অনেকদিন ইউজ করিনি, আবার হুট করে লাইভ করলাম কিছুদিন, 1-2 মাস লাইভ করলাম। তো ওইখানে আবার লাইভ করতে করতে পরিচয় হয় আমার ওই মহিলার সাথে। আমি ইনস্টাগ্রামে লাইভ করি, লাইকিতে লাইভ করি, যেখানেই লাইভ করি একটা নাম সবসময় কমেন্টস করতো, আর কমেন্টসের সাথে পার্পল হার্ট, ব্লু হার্ট, মানে ব্যতিক্রম ইমোজি ইউজ করতো, যেগুলো চোখে পড়তো, নোট আউট হওয়ার মতন ইমোজি ইউজ করতো। এটা কি লাইকিতে? লাইকিতে, ইনস্টাগ্রামে, দুই জায়গাতে, যেখানে আমি লাইভ করি, যেখানে আমি ভিডিও পোস্ট করি, ভিডিও পোস্ট করলো মাইকিং মাই এটা ওইটা সেটা, ও এভাবে কমেন্ট করেছে। যখন অপরিচিত, তো সেই অবস্থাতেও ও আমাকে মাইকিং, মাই সুপারস্টার, এটা ওইটা সেটা এগুলো কমেন্টস করতো। তো এগুলো খুব টাচি লাগে আমার কাছে, যে না মেয়েটা বা এই মহিলাটা খুবই ভালো, আমাকে ভালো ওয়েল উইশার, গুড উইশার, আমি একটু সাপোর্ট করি। কি চায় একটা ফ্যান, কি চায় একটা ইনফ্লুয়েন্সারের কাছ থেকে? একটু অ্যাটেনশন চায়। তো আমি একটু অ্যাটেনশন দিলাম, লাইভ একদিন কলে নিলাম, নেওয়ার পর সে আমাকে তার বাসার পেটস দেখাচ্ছে,
পাখি আছে, ডগি আছে, এটা আছে, সেটা আছে, সে আমাকে এগুলো দেখাচ্ছে। তখন আমি আবার এখনো পেটস লাভার, আমি পেটস খুব ভালোবাসি। আমার বাসায় 5টা ডগি আছে, তারপর পাখি আছে, এগুলো আমি পালি। আমার খুব পছন্দ, আমার মাও পছন্দ করে এগুলা। ওর সাথে কথা হতে হতে কনভারসেশনের মধ্যে ও আমার বাসায় একটা পাপি পাঠিয়ে দিছে, ছোট্ট একটা ডগি। বাসার ঠিকানা জানতো? হ্যাঁ, ওই যে কথা হচ্ছে মোবাইলে তখন, তোমার বাসা কোথায়, আমার বাসা এখানে। হ্যাঁ, আমার বাসা এখানে, তোমার বাসা ওইখানে, এগুলো সব কথা হচ্ছে। ওর সাথে কথা বলার ইন্টারেস্টটা ওই পেটস নিয়েই, যে ওর বাসায় অনেকগুলো পেটস আছে, আমি একটু কথা বলি ওর সাথে, পেটস নিয়ে অনেক আইডিয়া পাবো আমি। ও শিজু ব্রিডের ডগ দেখাচ্ছে, লাসা ব্রিডের ডগ দেখাচ্ছে, এই টিয়া পাখি, ওই টিয়া পাখি, এই ময়না পাখি, এই পাখি, ওই পাখি, সব আমাকে ডিটেলস দেখাচ্ছে। পরের দিনই আমি যখন আমার ইন্টারেস্ট ওরে শো করলাম যে আমি আসলে ইন্টারেস্টেড ডগ পালতে বা পেটস পালতে, তারপরেও আমার বাসায় একটা পেটস পাঠিয়ে দিয়েছে। ওকে। তখন আমি খুব ইমপ্রেস হলাম, আসলে কি চাইলাম, না চাইতে চলে আসলো, এখনো চাইলাম না, আমি পছন্দ করি, জাস্ট এতেই চলে আসছে। এই একটু ওর দিকে একটু অ্যাটেনশন গেল। যাওয়ার পরে ডগিটাকে, ছোট্ট একটা ডগি পাঠাইছিল, সেটার বয়স তখন 30 দিন। ওইটাকে আমি পেলে বড় করছি, এখনো আছে আমার কাছে, আমি পালি, বাচ্চার মতোই পালি এখনো, আমার সন্তানের মতো। এটা কত সালের ঘটনা? এটা 2021 কি 22 সালের ঘটনা। 21 বা 22, ওকে। এই ঘটনা শুরু হলো আস্তে আস্তে, যখন দেখতেছে আমার অনেক গরম লাগতেছে, বাসার নিচে দেখি এসি চলে আসছে, ব্যান গাড়িতে করে। কিরে, এসি চলে আসলো, পরে ফোন দিয়ে বলতেছে এসিটা ফিটিং করে দিয়ে আসবে, তোমার সমস্যা নাই, এটা লাগাই। ইউ এক্সচেঞ্জ ইওর নাম্বার, রাইট? তুমি তাকে ফোন নাম্বারটা দিছিলা, এই কথা বলতে, ইনস্টাগ্রামে কথা হচ্ছে, তখন নাম্বার নাম্বার এক্সচেঞ্জ করেছো তোমরা। এই জিনিসটা কি শুধু লায়লার সাথেই ছিল ওই সময়টাতে, নাকি আরো অনেকের সাথে ছিল তোমার ফোন নাম্বার? আমি সবার সাথেই কথা বলছি, সবার সাথেই অ্যাক্সেস আছে, সবাই আমার ফ্রেন্ড। ওকেও আমি ফ্যান হিসাবে গাইড করতেছি। বললাম না, ওই যে গিফট নেওয়া দেওয়াটা কিন্তু আমার কাছে খুবই নর্মাল বিষয়, কারণ হচ্ছে আমি লাইভ করি। লাইভে আমাকে এমনও সময় ছিল 5 মিনিটের একটা ব্যাটেল, সেই ব্যাটেলে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মানুষ খরচ করতো আমার ব্যাটেলের মধ্যে, মানুষ গিফট করতো। ব্যাটেল বলতে? ব্যাটেল ধরেন লাইকিতে আমি লাইভ করতেছি, আমি বাংলাদেশের একজন ছেলে, বাংলাদেশের একজন সেলিব্রিটি। হ্যাঁ, এখানে আমি লাইকির প্ল্যাটফর্মের একজন সেলিব্রিটি প্রিন্স মামুন লাইভ করতেছে, এর সাথে কন্টেস্ট হবে আরেকটা দেশের আরেকটা সেলিব্রিটির বা আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের। সেটা ইন্ডিয়ার হতে পারে, পাকিস্তানের হতে পারে, বা অন্য দেশের হতে পারে, হোয়াটএভার, যে কোনো দেশের হতে পারে, কিন্তু বাংলাদেশের না। তখন এই সিস্টেমটা ছিল, অন্য দেশের মানুষের সাথে কন্টেস্ট করতাম, আমরা দুজন একসাথে লাইভ করতাম, মাঝখানে একটা ভার্সেস ছিল, ভিএস। ওইখানে ক্লিক করলে 5 মিনিটের একটা কাউন্টডাউন চলতো। 5 মিনিটের মধ্যে যেই সাইডে সবচেয়ে বেশি গিফট পড়বে, ওই সাইডটা উইনার, ওই দেশটা উইনার, ওই ইনফ্লুয়েন্সারটা উইনার। তো ওই টাইমটাতে যখন আমি লাইভ করতাম, আমাদের কিছু প্রবাসী ভাইরা ছিল, কিং ভাই, নূর কামাল ভাই, তারপর আরো কিছু আমার যে এজেন্ট ছিল, তারা আমাকে খুব সাপোর্ট করতো। যখন আমি কারোর সাথে ব্যাটেল খেলতাম, ইন্ডিয়ান হলে তো মারতোই, পাকিস্তানি হলে তো কোনো কথাই ছিল না। 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা তারা এমনি ঢেলে দিত আমার লাইভের মধ্যে, যে মামুন জিতবে। সো এই যে লাইভে যে তারা টাকাটা দিচ্ছে, এই টাকাটা তারা কিভাবে দিত? এই টাকাটা হচ্ছে লাইকিতে ডায়মন্ড কিনা যায়। একটা ডায়মন্ড হয়তো বা 2 টাকা 1.5 টাকা এরকম। হ্যাঁ, 1000 ডায়মন্ড 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা, 1800 টাকা। হ্যাঁ, তারা এরকম লাখ লাখ ডায়মন্ড কিন্তু, তারা 1000 2000 ডায়মন্ড কিন্তু না, লাখ লাখ ডায়মন্ড কিন্তু। আমার লাইভে 50,000 60,000 1 লাখ এরকম ডায়মন্ড সেন্ড করতে। তারা লাভটা কি? লাভ কি, এই তো সেলিব্রিটি শো হচ্ছে, এটাই লাইভ। আমার লাইভে ভিউয়ার্স তুমি আইডেন্টিফাই করতে পারতা যে তোমাকে এত বড় স্টার দিল বা দিল, তাকে তুমি আইডেন্টিফাই করতে পারতা? হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারতাম। ইভেন আমার ভিউয়ার্স যারা ছিল, 2000 3000 ভিউয়ার্স থাকতো, তারাও আইডেন্টিফাই করতো যে কে মামুনকে গিফট করতেছে। ধরেন আমি লাইভ করতেছি, আপনি ভাইয়া আয়েশা আমাকে 1 লাখ টাকার একটা গিফট সেন্ড করছেন, এইটা শো করবে আমার লাইভে। আর যে কিবরিয়া বা আপনার অ্যাকাউন্টের নাম যেটাই দিবেন, সেটা শো করে এভাবে যাবে। অন এভারেজ তোমার মাসে ইনকাম কত ছিল সবকিছু মিলায়? 2 লাখ 2.5 লাখ। তারপর বললাম না, স্ন্যাক অ্যাপ যখন আসছে তখন 6 লাখ 7 লাখ 8 লাখ এরকম করে ইনকাম আসছে। এটা আপ এন্ড ডাউনের মধ্যে থাকে ইনকাম। ইনফ্লুয়েন্সারদের ইনকাম তো কখনো স্থায়ী থাকে না, স্টেবল থাকে না, আপস এন্ড ডাউনের মধ্যে থাকেই। কাজ করলে টাকা, না কাজ করলে টাকা না। এই যে এখন কাজ করতে পারতেছি না, আমি আমার লাইফের হ্যাসেল নিয়ে তো আমি বাঁচতেছি না, কিভাবে কাজ করবো, কিভাবে ইনকাম করব। গল্প আমি একটু পরে আসতে চাই। হ্যাঁ, সো তোমাকে জেতানোর করা হতো, এবং তুমি বলছিলা যে তুমি গরমে থাকলে হঠাৎ করে তোমার বাসার নিচে এসি চলে আসছে এসি। তখন আরো ইমপ্রেস হতাম আস্তে আস্তে। বেডশিট ভালো না লাগলে বেডশিট চলে আসতেছে, মনিটর ভালো না লাগলে মনিটর চলে আসতেছে, সব চলে আসতেছে। তুমি রেগুলার কথা বলতে তার সঙ্গে ওই সময়টাতে, নাহলে তোমার বাসার বেডশিট নিয়ে জানতো কিভাবে? আমি রেগুলার লাইভ করতাম না, সেটা ঠিক আছে, কিন্তু ধরো তোমার বাসায় যে বেডশিট নাই বা তোমার আমার লাইভে দেখতো। আমি তো 2018 সাল থেকে লাইভ করি, আমার মেইন ইনকামটা তো লাইভ থেকে।
সো তোমার লাইভে কন্টেন্ট থাকতো এগুলাই, আজকে যা ইচ্ছা বলতেছি, দেখা গেল বেডশিট না, এটাও লোকজন জেনে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো জানানো বিষয় না, ওইগুলো নিয়ে কথা বলতাম না। লাইভে কথা বলতাম, আমার লাইফস্টাইল নিয়ে আমি কথা বলতাম। যারা লাইভে So, ওইখান থেকে আলটিমেটলি পিক করতো বিষয়টা Pick যে করতো। ওকে ওকে ফাইন, এটা নিয়ে কথা বলছো, আমি এখানে কিছু influence আমি করতে এমনি পারি। গল্প করতাম লাইভে বসে, যেভাবে স্বাভাবিকভাবে গল্প করতাম, মানুষের সাথে কন্টেস্ট খেলতাম, ব্যাটেল খেলতাম, এভাবে করে টাইম পাস করতাম। মানুষ খুব এনজয় পেত। আমরা পানিশমেন্ট ব্যাটেলও খেলতাম, যেমন আমার সাথে আরেকজন থাকবে সেলিব্রিটি, বাংলাদেশের কেউ একজন বা অন্য কোনো দেশের একজন, তাই সে যদি হেরে যায় আমি যা বলবো তার তাই করতে হবে। বলতাম মাথায় পানি ডালতো, মরিচ খেতে বলতাম মরিচ খেতে, এগুলো মানুষ দেখে অনেক মজা নিত, Okay. তাদের টাইম পাস হতো। এইগুলো ছিল আমাদের লাইভের কনসেপ্ট। এই লাইভগুলো মানুষ অনেক মিস করে, মানুষ অনেক দেখতে চায় লাইভগুলো, যে একজনকে পানিশমেন্ট দিবে, মজা করবে লাইভের মধ্যে। আমি কখনো লাইকি দেখি নাই, so হ্যাঁ। যে কারণে হয়তো অনেকেই যারা লাইকি ইউজার আছেন তারা হয়তো আমার কোশ্চেনগুলোকে অনেকে বোকার মতো মনে করতে পারেন। আমি লাইকিতে একদমই যাইনি কোনোদিন। টিকটকে আমি একেবারেই কম মানে একেবারেই কম। সো আমার খুব একটা আইডিয়া নাই। জি। তারপর এইভাবে আস্তে আস্তে ওর সাথে কথোপকথন, ওর সাথে প্রায় 3 মাস 4 মাস যে কথা বলছি, ওর ফেসটা আমি দেখি নাই কখনো। তাই? হ্যাঁ, ওর তার মধ্যে ফেসটা, এত গিফট পাঠাই দিচ্ছে? হ্যাঁ তো গিফট পাঠাই দিছে। ওর সাথে ওর ফেসটা দেখি নাই, ওর সাথে দেখা হয় নাই, শুধুমাত্র কথা হতো ফোনে। ফোনে ভিডিও কলে কথা হলো, ওর এক সাইড দেখাইতো, ফুল ফেসটা আমাকে দেখাইতো না। তো তুমি কোয়ারি বলতা না যে তুমি কেন দেখাও না? আমি জোর করতাম না আসলে, আমি বলতাম যে দেখাও, পুরো চেহারাটা দেখাও, এমন করে সেমন করো। দেখাইতো যখন মেকআপ টেকআপ করতো অনেক বেশি করে, তখন দেখাইতো, নর্মালি বেসিক ভাবে দেখাইতো না। আচ্ছা। তো এইভাবে 5-6 মাসে ও ওয়েট লসও করছে অনেক। ও রাস্তার মধ্যে, মানে ওর যে ডিএচএস পার্ক, ওইখানে ও ঘুরতো, সারা রাত ঘুরতো, হাঁটতো, আর আমার সাথে কলে কথা বলতো। আমরা কনভারসেশন করতাম লাইফস্টাইল নিয়ে, কিভাবে কি চললো, সারাদিন কি করলাম, ও কি করতেছে, এগুলো নিয়ে ও গল্প করতেই থাকতো, সারাদিন পেপার করতাম আমাকে। তোমাকে যত গিফট আসো তার মধ্যে সবচেয়ে ওর গিফট গুলো ইমপ্রেসিভ ছিল। ওর গিফট গুলো ইমপ্রেসিভ হওয়ার কারণ হচ্ছে ও ভার্চুয়াল লাইফে গিফট করতো না, একদম প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি গিফট করতো, এই জন্য ওরগুলো একটু বেশি এক্সক্লুসিভ লাগছে ততদিনে আমার কাছে। যেহেতু তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে বাই ফোন, সো নিশ্চয়ই তোমরা দুজনের সম্পর্কে শেয়ার করছো যে লাইক ওর লাইফটাকে। না, ও লাইফস্টাইল নিয়ে ও কখনো কিছু বলে না, ও শুধু আমারটা শুনছে। শুধু শুনছে ও আর তুমি শুনছে বলেই সবসময়। গেছো? আমি বলে গেছি। ওর লাইফ নিয়ে যখন শুনতে চাইছি, ও যেগুলা বলছে এগুলা এখন আমি যদি বলবো যে বানোয়াট কথা বলে। সেগুলো তখন তোমাকে যেটা বলছে এটাই বলো আমাকে। হ্যাঁ, তখন আমাকে যখন আমি জানছিলাম তোমার বাসায় কে কে থাকে, বলতো যে আমি একাই থাকি, আমার আম্মু আছে, আমার কাজিনের বাচ্চারা আছে। আমি বললাম ও ঠিক আছে। এ ঘুরাই ফিরাই দেখাইতো কাজিনের বাচ্চাদেরকে, ওর দেখাইতো, ওরা আর্মি ব্যাকগ্রাউন্ডের, এতটুকু বলতো। ওর পাস্টে কি জব করছে বা এখন কি জব করতেছে, এগুলো নিয়েও কখনো কিছু বলতো না। আমি জিজ্ঞাসা করলেও বলতো না। আমি যখন আমার জিজ্ঞাসা করতাম তোমার বাসার অ্যাড্রেসটা বলো, কয় তুমি খুঁজে নাও, তোমার নাম কি খুঁজে নাও, তোমার বয়স কত খুঁজে নাও। এইগুলা ছিল, এটা মেইন পয়েন্ট। কাইন্ড অফ মিস্ট্রি ক্যারেক্টার রাখছে। হ্যাঁ, মিস্ট্রি কার্ডটা রাখতো। ও আমাকে বলতেছে খুঁজে নাও। তা আমিও বেশি প্রশ্ন করতাম না, আমারও তো অত কৌতূহল ছিল না যে ওর কাছে অনেক কিছু জানতে হবে ওর লাইফস্টাইল নিয়ে। আমার বিষয় হচ্ছে আমার ফ্যান, ও আমারটা জানুক, এটাই অনেক বিষয়। আমার ওরকে নিয়ে এত ঘাটাঘাটির দরকার নেই। তো এর মধ্যে একটা সময় আসলো যে অনেক ম্যাটেরিয়ালস গিফট করে ফেলছে আমাকে, অনেক ওর যে ফাঁদ বা ওর যে টার্গেটটা, এটাও ফিল আপ হয়ে গেছে। আমি ওর দিকে তুমি তখন জানো না, তুমি আকর্ষিত হয়ে গেছি। তোমার কি গিফট দিয়েছে তখন? ও আমাকে এমনি ম্যাটেরিয়ালস, ছোট ছোট কিছু জিনিসপত্র আছে না, যেমন ধরেন মনিটর, এসি, তারপর কি আছে আরো, ডগি, পাপ্পি, পাখি, তো এইগুলাই ছোট ছোট রেগুলার মোটামুটি তোমাকে গিফট দিত? হ্যাঁ, রেগুলার মোটামুটি যখনই মাসে একটা দুটা গিফট দিতই আমাকে, আচ্ছা। আমাকে ইমপ্রেস করার জন্য। আর আমি আস্তে আস্তে, তখন আমার বয়সটা খুব কম ছিল, তুমি দিতে ওকে না? আমি কিছু দিতাম না। আচ্ছা। আমি শুধু ওরে শাট আউট দিতাম আমার লাইফে। শাট আউট বলতে? বলতাম যে লায়লাকে সবাই ফলো করো, এটা করো সেটা করো। ওকে লায়লারও লাইকিতে অ্যাকাউন্ট ছিল? হ্যাঁ, ওর অ্যাকাউন্ট না থাকলে আমার কিভাবে ও কমেন্টস করতো। ফাইন। তো একটা ফ্যান কি চায়, মতো প্রশ্ন করে ফেলছি। লাইভে শাট আউট দিতাম সবসময়, ব্লু ফেরি লায়লা এরকম ফলো করেন, এটা করেন Blue সেটা Fairy করেন, আমার Layla, শুভাকাঙ্ক্ষী, এরকম ভাবে আমি ফলো করে দিতাম, মানুষকে বলতাম। মানুষ তখন আমার লাইভের এভারেজ যত ভিউয়ার্স ছিল সবাই তখন চিনে ফেলছে লায়লাকে। লায়লা একজন শুভাকাঙ্ক্ষী, আমার লায়লা আমাকে গিফট করতেছে, সেটা করতেছে, আমার লাইভে সব দেখতেছে। আমি তো ওপেন সবাইকে দেখাই তখন, এগুলো তো লুকোচুরির কিছু না। একটা মানুষ আমাকে গিফট করতেছে, একটা মানুষ আমাকে কিছু দিচ্ছে, সেটা তো আমি দেখাইতেই পারি, এটা তো লুকানোর কিছু না, আমার বলতেও পারি, আমার বলতেও দ্বিধাবোধ করি না আমি। ও বলার আগেই কিন্তু আমি সব জায়গায়, সব যোগাযোগ মাধ্যমে বলে দিছি যে এইগুলো লায়লা আমাকে করছে, এগুলো লায়লা আমাকে দিছে।
কারণ কি, আমি আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকতে চাইছি, অলওয়েজ ফ্রেশ থাকতে চাইছি যে না এগুলো হয়েছে আমার লাইফে। এইভাবেই চলতেছিল। তারপর হুট করে একদিন মনে হলো যে না ওর সাথে দেখা করি, একটা মানুষ আমার পিছনে এত টাকা ইনভেস্ট করতেছে, এত টাকা খরচ করতেছে, কেন করতেছে? সে আমার সাথে এখনো দেখা করে নাই, সে আমার সাথে একটা কন্টেন্ট করে নাই, কেন করতেছে? দেখা করতে চায়, কন্টেন্ট করতে চায়, এটাই তো তার মূল উদ্দেশ্য। যাই তাকে একটু সুযোগ করে দিই, সে হয়তো বা লজ্জা পাচ্ছে, সে করতে পারতেছে না। এই জন্য আমি নিজে ওর বাড়ি ধারে ডিউচেস যে ওরে খুঁজে বের করছি। ইভেন আমি খুঁজে পাই নাই লাস্ট পর্যন্ত, অনেক বড় এরিয়া তো, এইভাবে পাই নাই খুঁজে, আমি অনেকক্ষণ খুঁজছি পাই নাই। দেন ও নিজেই বলছে যে 3 নম্বর রোডে আসো, এইখানে আসো, এইভাবে আসো, এই যে বাসায় এইভাবে। ও অ্যাড্রেস দিয়ে দিছে লাস্টে, যখন দেখছি আমি অনেকক্ষণ খুঁজতেছি পাই নাই ওকে। পরে আমি ওর বাসার নিচে দাঁড়ালাম, ওই বারান্দায়, ওরা আমি দেখি নাই, ও 3 তলা 4 তলার উপরে বারান্দা, লাইট অফ, অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে। একটা অবয়ব যে আছে, ছায়া আছে, এতটুকু আমি অনুভব করতে পারছি, একটা অবয়ব দাঁড়ায় আছে এখানে, এর বাইরে আমি কিছু অনুভব করতে পারিনি। দাঁড়ায় দেখা ওইখান থেকে হায়ালো দিয়ে ওইখান থেকে চলে আসছি। চলে আসার পর এর মধ্যে কিছুদিনের মধ্যে একটা ঈদ চলে আসছে, হয়তো বা কুরবানি ঈদ অথবা রোজার ঈদ, কিছু একটা ঈদ আসছে। ঈদের মধ্যে বলতেছে শোনো ঈদ চলে আসছে, চলো ঈদের আগে আমরা একটু দেখা করি।